আনিস ভাই, আপনার কি মনে হয় যে বর্তমান সরকার হামের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদেরকে আসে শাস্তির আওতায় আনবে? আনা তো উচিত, আনবে না কেন? তারা যদি দেখে যে তাদেরই দোষ, আমি তো সেটা বারবার বলছি, ইউনুস থেকে শুরু করে একবার ফিল্ড লেভেলে যারা ছিল সবার তদন্ত হোক, তদন্ত করে। এবং মঞ্জু ভাই খুব ভালো বলেছে, সংসদীয় কমিটি করলে এর থেকে তো পাওয়ারফুল কমিটি আর হয় না। সেখানে কমিটি করে এদেরকে মুখোমুখি করা, তাহলে আমরা আসলে দেখতে পাবো যে এইসব গাল গল্প যেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে হয়েছিল, তারপরে অমুক হয়েছিল, তমুক হয়েছিল, আরো পিছনে গেলে যে শায়েস্তাকার আমলে চলে যাবে, কিন্তু নিজেদের দায়িত্ব কি সেটা নিয়ে কোনো জবাবদিহিতা নাই। এবং ইমিডিয়েট পাস্ট সরকার যে যার কথা সমস্ত রিপোর্টে উঠে এসেছে, সমস্ত মানুষ বলতেছে, সেটা নিয়ে কোনো চুপ হয়ে আছে কেন? এটা কি খালু লাগে নাকি? কেন, কি কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কি কারণে যে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এটা তো হওয়া উচিত। আর আপনি বলছিলেন যে মহামারী আকারে ধারণ করেছে, এগুলো কি করবে এখন? বিশেষ কোনো ফিল্ড হাসপাতাল থেকে শুরু করে সেটা তো করা উচিত। সেটা তো মহাখালী তো আছে, একটা আছে, বা এরকম আরো কিছু করা উচিত। কিন্তু মানে এটা কি বলেন যে বিশেষ জরুরি অবস্থা যদি জারি করে, হেলথ ইমার্জেন্সি, যদি এটা করে আবার সরকারি তরফ থেকেও ঝামেলা তৈরি হয়, তখন এই স্বাস্থ্য ব্যবস্থা সবগুলো ওই যে পুলিশ ইয়েদের আন্ডারে চলে যায়, মানে সমস্ত কর্মকাণ্ড হেলথ অফিসারদের পেছনে চলে যায়, বা তারা তখন পাওয়ারফুল হয়, বিশেষ যদি মহামারী ডিক্লেয়ার করে যদি কিছু করা হয়। তো আমার মনে হয় যে ওই প্রশাসনিক কি ব্যবস্থা নিল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যে লোকগুলো মারা যাচ্ছে সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে প্রিভেন্টের অবস্থা কি, সেখানে কেন অতি আমরা যে জীবন রক্ষাকারী জিনিসগুলো দিতে পারছি না, যেগুলো মাস্ক অন্যান্য সংকটের কথা বলছে, হ্যাঁ আমি ওইটার কথা বলতে চাচ্ছিলাম। তাহলে ওইগুলো কিভাবে প্রোভাইড করা যায় সেটা দেখতে হবে। এবং সরকারের তরফ থেকে এটাকে গুরুত্ব কতটা দেওয়া হচ্ছে সেটা নিয়েও মানুষ কোশ্চেন করে। এই যে স্বাস্থ্যমন্ত্রী বারবার এই কথা বলে, সেই কথা বলে, ওনার কথার কোনো ইয়ে নেই, মানে মানুষ তো ওনার বক্তব্যে কাউকে বাঁচাতে চাচ্ছে এরকম বিষয়টা। আমি জানি না উনি কাকে বাঁচাতে চাচ্ছে, কোনো ওনার কথার কোনো আগা মাথা পাচ্ছে না লোকজন। এগুলো বয়স হয়ে গেলে মনে হয় এরকম হয়ে যায়। আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রী নিজে এটা দৃষ্টি দেওয়া উচিত। আমি ওই দিন দেখলাম যে উনি একটা হসপিটালে 2 জন প্রতিনিধি পাঠিয়েছেন, 2 বাচ্চাকে নিয়ে, হয়তো যমজ বাচ্চা ছিল ওরা। আমি মনে করি যে প্রধানমন্ত্রী নিজে যদি কোথাও কোনো হসপিটালে যান, দেখেন, তাহলে এদের টনক নড়তে পারে, অথবা নড়বে না। একদিক দিয়ে ইউনুসের তো কিছু করা যাচ্ছে না, এই সরকার বলবে যে আমার 3 মাস হয় নাই, আমাকে কেন দই করবা? তাহলে এই শিশুগুলো যে মারা যাচ্ছে তারা কি করবে? তাদের কি? আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কায়সার হামিদের মেয়ে মারা গেল, সবাই আমার সোশ্যাল মিডিয়া, সিভিল সোসাইটির লোকজন, সর্বস্তরের মানুষ এটা নিয়ে কান্নাকাটি করছে, অল্প বয়সে মারা গেল, এটাই স্বাভাবিক করাটা। কিন্তু এই যে 500 শিশু যে মারা গেল, সেটা নিয়ে কার কি আহাজারি দেখেছেন? মঞ্জু ভাই বলতেছেন যে আমরা তো আমাদের দল থেকে ব্যবস্থা নিয়েছি, আমি অ্যাপ্রিসিয়েট করি। মঞ্জু ভাই আজকে আরো একটা ভালো কাজ করেছেন, যে মিরপুরে মাজার হামলার প্রতিবাদে তার দল বড় ভূমিকা রেখেছে এবং ওইটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি দেখেছি। মঞ্জু ভাইকে সামনাসামনি না বলে অনলাইনে ইয়েতেই বললাম, আমি টেলিভিশনে বললাম আপনি ভালো কাজ করেছেন। তো এই যে এখন প্রধানমন্ত্রী যদি এটাতে একটু উদ্যোগ নেন, তাহলে অন্যরাও আসবে। এবং যে রাজনৈতিক দলগুলো চুপ হয়ে আছে, ইউনুসের বিরুদ্ধে চলে যায়, আমরা যদি কিছু বলি এটা ইউনুস দায়ী হয়ে যাবে, জামাত ইসলাম কিছু বলে না এবং এনসিপি তো বলবেই না। তো এই যে দায়িত্ব এড়ানো, এই যে এটা যদি টার্গেট করি আমি, এই যে হামের জন্য দায়ী ব্যক্তিটাকে, এই সরকার মাঝে মাঝে এই সরকারের বিরুদ্ধে বলতেছে, সরকারকে বলতে পারেন, সরকারের যেহেতু দায়িত্বে আছে, কিন্তু মূল ঘটনার হোতা যে ইউনুস এবং তার গং, এদের নিয়ে কোনো কথা বলছে না। কারণ এটা যদি বলে, ইউনুসের প্রতি যদি অ্যাকশন নিয়ে নেয়, তাহলে কি হবে? এই কারণ ইউনুস ক্ষমতায় এসেছিল ওনাদের সবগুলোকে সেভ করার জন্য। ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নিলে কি হবে আসলে? ওনাদের গায়ে লাগবে তখন, কারণ ইউনুসে তো ওনাদেরকে ক্ষমতাবান করেছে, ইউনুসে তো ওনাদেরকে বিরোধী দল বানিয়েছে, নেতা বানিয়েছে, একটা নির্বাচনী কারসাজি করে পার্লামেন্টে নিয়ে গেছে। সবগুলো তখন ইয়ে লাগে না, একটা কৃতজ্ঞতা বোধ তো কমে যায় তখন, যে এত কৃতজ্ঞ থাকা তো বেইমানি হয়। সরকার দলের কথা বলছে না বিরোধী দলের কথা বলছে? বিরোধী দল। আচ্ছা আচ্ছা, না কেন ডক্টর ইউনূসকে দায়ী করলে বা বিচারের আওতায় আনলে হতে সরকারকে আনতে হবে। কিন্তু ওনার আমি এটা বুঝাতে পারছি না,
সরকার সবসময় চুপ থাকবে। সরকার এই যে বাণিজ্য চুক্তি করলো আমেরিকার সাথে, সরকার যদি এটা নিজে নিজে করতে যায়, তখন আমেরিকা একটু বলবে যে তুমি কেন কথা বলো রে ভাই এটা নিয়ে, তোমার দেশের প্রধান বিরোধী দলগুলো আছে, তারা কি কেউ বলছে? তারা তো বলে তোমার দেশের জনগণ কি কিছু বলছে? এখন তো জনগণ কাউ করলেও কিছু আসে যায় না, কারণ জনগণের প্রতিনিধিত্ব তো করে বড় দল যারা আছে তারাই করে। তো জনগণের প্রতিনিধি যে দলগুলো আছে তারা যদি চুপ করে থাকে, প্রধান বিরোধী দল যদি চুপ করে থাকে, তাহলে আমেরিকা কেন এই চুক্তি বাতিল করবে? এবং সরকার কোন মুখে বলবে যে এই চুক্তি আমার ভালো না, এটা বাতিল করো? সে একই কারণে একই বিষয়ে সরকারের রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যখন দাবি না উঠবে ইউনুসকে সাজা দাও এই অপকর্মের জন্য, তখন তো সরকার কিছু করবে না। সরকার তো জানে যে ইউনুস কার প্রতিনিধি, ইউনুস আমেরিকান প্রতিনিধি হিসেবে এখানে এসেছে, তাকে কিছু করা হলে তার আব্বারা আবার তার জন্য ধরবে। এই জন্যই তো এই সমস্ত ব্যবস্থা। মুজিবুর রহমান মঞ্জুর কাছে, মুজিবুর রহমান মঞ্জু অনেক ধরনের কথা বলছে, যদিও ইনকিলাব মঞ্চের জাবের তিনি বলেছেন অনেক মায়েরা স্মার্টনেসের কারণে বুকের দুধ পান করান না শিশুদেরকে, সেই কারণে ইমিউনিটি গ্রো না হওয়ার কারণে হামের এই প্রাদুর্ভাব বেড়েছে। তিনি একটা মন্তব্য করেছেন। তিনি আবার স্বাস্থ্যসেবার খাত নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, আমাদের দেশে 55 বছরও কেন স্বাস্থ্যসেবা উন্নয়ন হয়নি। আপনি কি মনে করেন কি আমাদের দেশের এই 55 বছরের স্বাস্থ্যসেবা খাতটা এখনো কেন দুর্বল? যেটা আমরা করোনার সময় দেখেছি, আইসিইউ সংকটে প্রচুর মানুষ এমনও কামনা করতে দেখেছি, এই রোগীটা মারা গেলে আমার মাটাকে আমি আইসিইউতে দিতে পারতাম, এইরকম কামনা করতে আমরা দেখেছি বিভিন্ন সময়। আমি নিজেও সেই ভুক্তভোগী আমার মাকে নিয়ে। তো এই যে এত বছর পরে স্বাস্থ্যসেবা খাত এখনো কেন দুর্বল? এখনো কেন বাংলাদেশের মানুষকে বিদেশে গিয়ে চিকিৎসা করতে হয়? জাবের কি বলেছে এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না, কারণ জাবের তো আর স্বাস্থ্য বিশেষজ্ঞ না। তবে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, জাবের যে কথা বলেছে একই কথা কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, যে ইমিউনিটি ফেল করেছে, মায়ের দুধ খাওয়াচ্ছে না, বা শিশুরা তাদের ইমিউনিটি লস করছে। আমাদের তো নানা কারণে ইমিউনিটি হারাচ্ছি আমরা। এটা তো আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী করোনার সময় আমরা দেখেছি, কারণ আমাদের প্রপার প্রোটিন, প্রপার ভিটামিন এগুলোর যথেষ্ট ঘাটতি আমাদের আছে। কিন্তু এখানে আমি যেটা মনে করি যে ছোট ছোট অনেক কারণ থাকতে পারে, এটাও একটা কারণ। মায়েরা ধরেন, আবার এটা তো আরবান মায়েরা করে, আমরা যদি দেখি যারা কর্মজীবী নারী তারা হয়তো ব্রেস্ট ফিডিং করতে পারে না, নানা কারণে হতে পারে। তো তাহলে তো কর্মজীবী নারীদের সন্তানরাই বেশি আক্রান্ত হওয়ার কথা ছিল, কিন্তু আক্রান্ত হচ্ছে একদম গরিব, যেখানে মানে আপনার আইসোলেশন নাই, সেখানে এই জায়গাগুলো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য খাত, ধরেন আমাদের স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ হচ্ছে 5.3% বাজেটের। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি প্রায় 41,908 কোটি টাকা হয়েছে গত 25-26 অর্থ বছরে। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা WHO সাজেশন হচ্ছে 15% বরাদ্দ করতে হবে। আমরা যারা সাধারণ নাগরিক আছে, ধরেন আপনার একটা ইনকাম আছে, ওনার একটা ইনকাম আছে, আমার একটা ইনকাম আছে, আমার যে ইনকাম সেই ইনকাম থেকে প্রতি মাসে আমার হেলথের জন্য কত খরচ হয়, আপনার কত খরচ হয়, ওনার কত খরচ হয়। আপনি দেখবেন আমাদের কিন্তু আমাদের যে ঘর ভাড়া, ছাত্রদের বাচ্চার স্কুলের বেতন, বাজার খরচ, এগুলোর মধ্যে চিকিৎসা খরচ কিন্তু আমাদের প্রতি মাসে একটা যায়, এবং এটা কারোরই আমাদের 10-15 ভাগের কম না, নানা কারণে, যাদের আরো মানে নানা ধরনের ডিজিজ আছে। যেমন কারো বাসায় যদি একজন ডায়াবেটিস পেশেন্ট থাকে, তার তো প্রতি মাসে 4-5 হাজার টাকা তার ডায়াবেটিসের জন্য খরচ হয়। আমার মায়ের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আমার মায়ের পেছনেই ধরেন 8-10 হাজার টাকা শুধু চিকিৎসা খরচই যায়, সন্তানদের এগুলো যায়। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের দেশের চিকিৎসা খরচ কেন যাবে? যেদিন আমাদের প্রেস কনফারেন্সে আমাদের দলের সেক্রেটারি এটা বলেছেন যে আমাদের মন্ত্রণালয়টার নাম কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসা মন্ত্রণালয় না। আমাদের যত বরাদ্দ সব হচ্ছে চিকিৎসার জন্য, আমাদের যে সুস্বাস্থ্যের জন্য। আপনি দেখবেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল ফোকাস হওয়া উচিত কিন্তু আমাদের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য। আপনি যদি উন্নত দেশগুলোর দিকে তাকান, দেখবেন ওদের হেলথ সেক্টরের বেশিরভাগ মনোযোগ হচ্ছে আপনাকে আগে সুস্বাস্থ্য ঠিক রাখা। চিকিৎসার জন্য কিন্তু ওদের চিকিৎসা কিন্তু খুব ভালো পাবেন না। আপনি দেখবেন ওরা খুব সিরিয়াস হচ্ছে ইমার্জেন্সি চিকিৎসার জন্য। আপনার ইমার্জেন্সি আপনি চিকিৎসা পাবেন, কিন্তু আপনি এমনি চিকিৎসার জন্য অনেক লাইন। আপনি আমাদের দেশে যেরকম আজকে যায় কালকে কিডনি অপারেশন করে ফেলতেছে, পরশু যায় স্ট্যান্টিং করে ফেলতেছে, ওখানে আপনি সিরিয়াল ধরেও পাবেন না সেগুলো। ওরা দুইটাকে ইম্পর্টেন্স দেয়, একটা হচ্ছে ইমার্জেন্সি যেটা এখনই দরকার, দ্বিতীয় হচ্ছে যে আপনার ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো আছে, যেগুলো সংক্রমণ বাড়ায়, ওগুলোর ব্যাপারে তারা খুব সিরিয়াস। আমাদের দেশে তো আপনি দেখবেন
যে আপনি মানে আজকে যাচ্ছেন কালকে প্রতি হসপিটালে ওটিগুলো খালি পাওয়া যাচ্ছে না, কেবিন খালি নাই, সিরিয়াস লেভেলের। আর এক ট্রিটমেন্ট আপনি একই কারণে মাথা ফাটা নিয়েও আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, ইমার্জেন্সিতে মাথা ফাটা, পা কাটা, আঙ্গুল ভেঙে গেছে, আগুনে পড়ে গেছে, ভ্যারাইটিস পেশেন্টরা যাচ্ছে। তো এই ধরনের অনেক বিশ্লেষণধর্মী কথা আমরা বলতে পারবো যে আমাদের চিকিৎসা সেবাতে যে এই রেফারেল সিস্টেম, যে আমি প্রথম আমার চিকিৎসার জন্য যাবো আমার লোকাল হেলথ সেন্টারে। এখন আপনি যদি আনিস আলমগীর ভাইকে জিজ্ঞেস করেন বা আমাকে জিজ্ঞেস করেন বা আমিও যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার লোকাল হেলথ সেন্টার কোনটা, আপনি কি জানেন? আমরা কিন্তু জানি না। এখন আমার অসুবিধা হইলেই আমি আমার পাশে যেটা বড় হসপিটাল আছে বা দামি হসপিটাল আছে সেখানে ফোন করছি, বা আমার যেখানে খাতির আছে আমি তাকে ফোন করতেছি। এই যে আমাদের সিস্টেম, আপনি তো উন্নত বিষয়টা পাবেন না। আপনার খালতো ভাই ডাক্তার, বড়, তাকে আপনি দেখাইতে পারবেন না, আপনাকে আপনার লোকাল জিপিকে দেখাইতে হবে। আমার এক খুব পরিচিত বড় ভাই আছে, উনি ইংল্যান্ডে খুব বড় আই স্পেশালিস্ট। আমি ওনাকে বললাম যে আমার চোখে তো সমস্যা, আমার একটু ট্রিটমেন্ট করতে হবে। উনি বলছে যে ভাই আমি তো তোমাকে দেখতে পারবো না, আমি কোনো ট্রিটমেন্টও দিতে পারবো না, তোমাকে তুমি যে জায়গায় থাকতেছো ওখানে যায় যদি ইমার্জেন্সিতে দেখাইতে পারো, ওদের রেফারেন্সে যদি আমার কাছে আসতে পারো। আমাদের এখানে সিস্টেমটা নাই। আবার এটাও সত্য যে আপনি আমাদের দেশে যে ইমার্জেন্সি মানে যখন তখন যে চিকিৎসা করতে পারেন, এটাও আবার একটা সুবিধা আছে, বিদেশে এই সুবিধাটা পাবেন না। আমি মূল কথাটা যেটা বলতে চাচ্ছি, আমাদের যে হেলথ সেক্টরটাকে নানা দিক থেকে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, যেমন একটা বড় সমস্যা হচ্ছে, আমরা সবসময় এই সমস্যা নিয়ে আলোচনা করি কিন্তু সমাধান নাই। সেটা হচ্ছে আমাদের কেউ গ্রাম পর্যায়ে থাকতে চায় না। আমার কাছে কয়েকদিন আগে এক ভদ্রলোক আসছে, আয়সা বলতেছে এই ডাক্তারটা খুবই ভালো, উনাকে এই মানে ওই কুষ্টিয়া কোথায় যেন ট্রান্সফার করেছে, উনাকে ভাই একটু নারায়ণগঞ্জে বা ঢাকায় রাখতে হবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম খুব ভালো ডাক্তার? বলছে খুব ভালো ডাক্তার। তো আমি বললাম যে খুব ভালো ডাক্তার কি কুষ্টিয়ার লোকদের দরকার আছে না? খুব ভালো ডাক্তার কি খালি শুধু নারায়ণগঞ্জ আর ঢাকা শহরে থাকতে হবে? এই যে আমাদের জায়গাটা, যে উনি এত বড় ডাক্তার, উনি কুষ্টিয়ায় কি করবেন? উনি এত বড় ডাক্তার, উনি রাঙ্গামাটিতে কি করবেন? এইগুলো কিন্তু আমাদের জাতীয় সংকট। এটা আমি এখন আপনাকে বলছি, তো কালকে আমি হয়তো এখানে সুশীলভাবে বলছি, কিন্তু কালকে আমারই হয়তো কোনো আমার আত্মীয় থাকলে আমি কিন্তু তার জন্য তদবির করব। কথা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার হবে। আমরা যে স্বাস্থ্য খাতে সংস্কারের কথা বলেছিলাম, এই সংস্কারগুলো কিন্তু কিছুই হয় নাই। আপনি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখেছি, সেখানে বিএনপি পন্থী ডাক্তার আর জামাতপন্থী ডাক্তারদের প্রায় সময় এখানে মারামারি হতো, এবং সেটা কি পোস্টিং ট্রান্সফার নিয়ে। এখন আমার মনে আছে যে এই যে আমরা যে নূরজাহান বেগমের সমালোচনা করছি, আমি দেখেছি উনি কিন্তু এই পোস্টিং ট্রান্সফারের ব্যাপারে এক ধরনের আপনার ওই যে অনলাইন সিস্টেম চালু করেছেন, সেখানে তদবির করে কেউ ট্রান্সফার পাবে না, শেষ মুহূর্তে উনি এটা নিয়েছেন। এবং আরও একটা বিতিকিচ্ছিরি ঘটনা দেখলাম যে আমাদের জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের একটা বিরাট অংশ আই হসপিটালে ভর্তি ছিল। তো যাদের ধরেন ট্রিটমেন্ট শেষ, এখন যার চোখ নষ্ট হয়ে গেছে তার তো আর এখানে ট্রিটমেন্ট নাই, তাকে হয়তো আর উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে, তাকে বাসায় পাঠানো যাচ্ছে না, সে হসপিটালেই থাকছে। হসপিটাল কিন্তু বসবাসের জায়গা না। উনি একদিন বললেন যে আমি তো হসপিটালে ওই রোগীরা যারা গেছে ওরা তো ওখানে পার্মানেন্ট থাকতেছে, এদেরকে তো আমি সরাতে পারছি না। তখন কারণ সেন্সিটিভ ব্যাপার, আপনি জুলাই আহতদেরকে হসপিটাল থেকে সরাবেন, এটাও তো আবার নিউজ হবে যে উনি সরাই দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি করতেছেন। এখানে আমাদেরকে অনেক কষ্ট হয়েছে ওই কাজগুলোতে পদক্ষেপ নিতে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের যে দুর্বলতাটা দেখি, তাদের যে একটা যেমন নির্বাচিত সরকারের যে একটা কর্তৃত্ব, নেতৃত্ব, বোল্ডনেস থাকে, ইন্টারিম গভর্নমেন্টের সেটা ছিল না, এবং সেটা করতে পারেন নাই ওনারা। এখন সেটার জন্য দায়ী কে? সেটার জন্য আমরাও যে কম দায়ী তাও না, কারণ আমরাও তো কথায় কথায় তাদের উপর চাপ সৃষ্টি করেছি, নানাজন চাপ সৃষ্টি করেছে। বিএনপির ডাক্তার আছে, জামাতের ডাক্তার আছে, এনসিপির ডাক্তার আছে, এবি পার্টির ডাক্তার আছে, সবারই তো দলবাজি আছে। এই সমস্ত জায়গায় আমি যেটা মনে করি যে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো দরকার, আমাদের ডাক্তারের চাইতে নার্স বেশি দরকার, প্রশিক্ষিত নার্স দরকার, আর এই লোকাল লেভেলের ট্রিটমেন্টের স্তরগুলো ভাগ করা দরকার। যে ফার্স্ট ট্রিটমেন্টটা কোথায় যাবে? আমার মাথা ফাটার হাতের আঙ্গুলের ব্যথার জন্য তো মঞ্জু ভাই আমাকে ঢাকা মেডিকেলে যাওয়া দরকার। 55 বছর পরে এসে কেন আমি এই কথা বলছি লোকালে এটা বাড়ানো দরকার, ওইটা বাড়ানো দরকার? আপনাকে বলি আমাদের হেলথ সেক্টরের এত কিছুর পরেও, এত দুর্নীতি, এত কিছুর পরেও 1/3 বাজেট গড়ে ফেরত আসে, খরচ করা যায় না। এই যে আপনাকে বললাম না 41,908 কোটি টাকা, এর 1/3 যদি ফেরত আসে বুঝেন এবারে, তাহলে কেন হয় না? অদক্ষতার জন্য, অযোগ্যতার জন্য ফেরত আসে। এটা তো শুধু ইন্টারিম গভর্নমেন্টের সমস্যা না, এটা আওয়ামী লীগ সময় দেখবেন, এরশাদ সময় দেখবেন, এই সমস্যাগুলো ছিল, বিএনপির সময় ছিল। এখন কথা হচ্ছে এমনি তো বরাদ্দ কম, তার উপর বরাদ্দকৃত টাকা খরচ করা
শেষ হচ্ছে না। জি। এরপরে হচ্ছে এই যে আপনি যেটা খরচ করতেছেন তার মধ্যে 3 ভাগের 2 ভাগ যদি দুর্নীতি চলে যায়, আপনি করোনার সময় দেখছেন না, বালিশ কেনায় দুর্নীতি, পর্দা কেনায় দুর্নীতি, পাউরুটি আর কলা কেনায় দুর্নীতি, টিকা কেনায় দুর্নীতি, কি পরিমাণ পুকুর চুরি হয়েছে। করোনাকালীন সময়ে যে ডাক্তার কি সাবরিনা আর কি ওই যে জিকে নাম উঠলো না, এদের তো ভয়ানক দুর্নীতির তথ্য আমরা আসলাম। সারা পৃথিবীতে করোনার সময় মানুষ মানবিক হয়েছে, আর আমাদের অমানবিক হয়েছে। সে তার খেসার দিতে হচ্ছে এখন শিশুদেরও। জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসলে কি সমাধান আমি চাইবো, যে বিগত 55 বছর আমরা স্বাস্থ্য খাতকে এত শক্তিশালী করতে পারিনি, আমরা বিশ্বাস করে আমাদের স্বাস্থ্য খাত, আমাদের হাসপাতালে দৌড়াবো, আমি ভালো চিকিৎসা পাবো, আমাকে বিদেশে ছোটাছুটি করতে হবে না, যেটা কায়সার আহমেদ নিজেই বলেছেন, নিজেই ভুক্তভোগী তিনি। কেন এমন হয়েছে বিগত 55 বছর স্বাস্থ্য খাতকে আমরা উন্নত করতে পারলাম না কেন? আমি এটা জবাব দিচ্ছি আপনাকে। তার আগে মঞ্জুভাকে যে কোশ্চেনটা করেছিলেন একটা ছেলের রেফারেন্স দিয়ে, যে জাবের, হ্যাঁ আপনার ইনকিলাব মঞ্চের জাবের, এগুলো হচ্ছে যে এই যে ইউনুসের আরেকটা উইং, এগুলা ইউনুসকে রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন উইং, উগ্র মৌলবাদী উইং এর নেতৃত্ব দেয় এরা বাংলাদেশের নারীদেরকে দায়ী করছে এখন হামের জন্য। কি দায়ী? যে তারা মায়ের দুধ খাওয়ায় না। এবং মঞ্জু ভাই তো বললেন কিভাবে উচ্চশিক্ষিত মায়েদের ছেলেরা তো হচ্ছে না, আক্রান্ত হচ্ছে না। তো তার মানে কি বস্তিতে যারা আছে তারা শিল্পা শেঠি হইতে চায় ওই মহিলাগুলা? এই সমস্ত ফালতু বয়ান দিয়ে আসলে সবকিছুতে আড়াল করা এবং ইউনুসকে সেভ করা। এখানে আরেকটা জিনিস দেখেন, এই উগ্র মৌলবাদীরা কি করেছে। 2019 সালে যখন মাতুয়াইলে শেখ হাসিনা সরকার আমল, তখন যে একটা মিল্ক ব্যাংক করেছিল, যে এইটা করা হয়েছিল এই জন্যই যে ওই সময় মায়েরা দুগ্ধ ওইখানে ডোনেট করার উদ্দেশ্য হচ্ছে অপরিণত, অসুস্থ এবং মাতৃহীন নবজাতক যারা আছে তারা যাতে এটা প্রসেস, মানে ওই দুধগুলো যারা প্রসেস করা থাকবে ওইখান থেকে নিয়ে তারা যাতে খেতে পারে। এবং এটা শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এটাকে ওরা বন্ধ করে দিয়েছে। ভাই, এক মহিলা আরেক মহিলার সন্তানকে দুধ দেবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃদুগ্ধ পান নাই, তারপরে ধাত্রীর বা যে ওনাকে যারা খাইছে, এটা তো ধর্মও মানে না, এরা এটা বন্ধ করে দিয়েছে। আজকে এখন মায়া কান্না কাটতেছে। এই অনেকগুলো শিশু তো এরকমও হতে পারে। কারা বন্ধ করলো? কারা? মৌলবাদীরা। কেন ওরা কিভাবে বন্ধ করলো? কারণ হসপিটাল এটা উদ্যোগ নিছে, তাহলে মৌলবাদীরা বন্ধ করলো কিভাবে? হসপিটাল ওয়ালারা কেন এটা, মানে এটা একটা আলাদা ইনস্টিটিউট করছিল, একটা ইন্টারিম গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্ট না, এটা শেখ হাসিনার সময়। এরা এটা হইতে দিব না, এগুলো না জায়েজ। শেখ হাসিনার সময় মৌলবাদীদের এত শক্তি আসলো কোথা থেকে? শেখ হাসিনা তো মৌলবাদীদের ভয় পাইতো, ভয় পাইতো এটা করছে। আপনি খোঁজ দেন না, আপনি ইউটিউব দেখেন, এটা ইন্টারেস্টিং বিষয়টা, এটা দেখতে হবে। বন্ধ করে দিচ্ছে। আর এরা এখন লেকচার দিচ্ছে এর জন্য। এই মৌলবাদীগুলো তো এই যে ওয়াজে টিকার বিরুদ্ধে কথা বলে, এরা কোনোদিন এগুলো নিয়ে কথা বলছে যে টিকার বিরুদ্ধে কেন কথা বলতেছো? এবং এরা এই টিকার পক্ষে কোনো ক্যাম্পেইন করার কথা বলে? মসজিদে মাদ্রাসায় তো আজে বাজে কত ইস্যু নিয়ে কথা বলে, এদের নারীদের ইস্যু নিয়ে ওদের মাথা ব্যথা অত কিছু। এই যে শিশু মারা যাচ্ছে এবং টিকা দেওয়ার ক্ষেত্রে এবং সরকারের যে ক্যাম্পেইনগুলো, যে সরকারই থাকুক, যখন যে সরকারই থাকুক, যে বিভিন্ন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো তো হুজুররা করতে পারে, ইমামরা তো করতে পারে, এরা এগুলো করে। এগুলো দুনিয়ার কি সমস্ত ইস্যু নিয়ে মাথা ঘামায়, যেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, সমাজের কোনো মাথা ব্যথা নাই। অথচ বা আদার্স এগুলো কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার কথা। আপনি পরবর্তী যে কোশ্চেনটা করলেন যে কেন আমাদের স্বাস্থ্যখাত উন্নত হচ্ছে না, প্রধান উন্নতি হচ্ছে না চোরির জন্য, চুরিদারি। এবং আমাদের চিন্তাতে আছে, আমাদের পলিসিগত জিনিস আছে। আর আমাদের পলিসি যারা নির্ধারণ করবে তারা এটাতে করছে না, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম ধস নেমেছে, যারা এগুলো চিন্তা করবে তাদের ছেলেমেয়েরা বাইরে পড়তেছে, তারা এই দেশে শিক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা তাদের নাই। ঠিক এদের এই লোকগুলোরও কোনো মাথা ব্যথা নাই, কারণ এরা তো কিছু হলে বাইরে চিকিৎসা নিতে পারে, তাদের টাকা আছে। তো বাংলাদেশি চিকিৎসা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। এবং সবচেয়ে বড় মাথা ব্যথা যার থাকার কথা যে সরকারের, সেই সরকারের প্রধান উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এরা সরকারের টাকায় যায় বাইরে চিকিৎসা নেয়। এখনো রাষ্ট্রপতি বাইরে চিকিৎসা নিচ্ছেন, তো নিজের পয়সায় তো নিচ্ছেন না, উনি রাষ্ট্রের টাকায় নিচ্ছেন। সো সবগুলো এরা
আপনি যদি একটা আইন করতে পারেন যে এরা চিকিৎসা নিবে, কারণ চিকিৎসার অধিকার তো সবার আছে, আপনার এখানে নেবো, আমার টাকা আছে আমি বাইরে নেবো, নেন, কিন্তু সরকারি টাকায় চিকিৎসা নিতে পারবেন না, সরকারি টাকায় বিদেশেও যেতে পারবেন না, বিদেশে চিকিৎসা নিতে পারবেন না, দেখবেন যে আপনি অর্ধেক ঠিক হয়ে গেছে। এবং বাংলাদেশে বিশেষায়িত হসপিটালগুলো করছে, শেখ হাসিনা একটা করে গেছে পিজি হাসপাতালের পাশে, সেটা তো অকামা পড়ে রয়েছে, অথচ এটা কত লাক্সারিয়াস একটা হসপিটাল করেছিল। কিন্তু এই লাক্সারিয়াস হসপিটালে শেখ হাসিনা নিজেও চিকিৎসা নেন নাই, উনার রাষ্ট্রপতিও নেন নাই, ওনার মন্ত্রীরাও নেন নাই, বা নিলেও আমরা সেগুলো কোনোদিন দেখি নাই, প্রচার দেখি নাই যে এই একটা হসপিটাল হয়েছে সেটা এত ভালো, আসো সবাই চিকিৎসা নাও। তার মানে হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আমাদের সরকারগুলোতে যারা থাকে, মন্ত্রী এমপি যারা যারা থাকে, তারা চিকিৎসা ব্যয়টা এবং সরকার আমলারা সরকার থেকে পায় এবং এটা বাইরে গিয়ে পায়, এই জন্য এগুলোর প্রতি তাদের এখানে আরেকটা কারণ দেখেন কিনা, স্বাস্থ্য খাতের উন্নতি না হওয়ার পেছনে চুরি তো যে আছে, বড় পেশাজীবী একটা। যারা ডাক্তার, যদি মঞ্জু ভাই একটুখানি বলেছিলেন বিএনপির ডাক্তার, জামাতের ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার, এরা যে সময় ক্ষমতা থাকে এখানেও কি তাদের কি কোনো মানে ঘাটতি দেখেন কিনা, তাদের দায়ী দেখেন? আমি এটাকে খুব বড় আকারে দেখি না, কারণ যে যখন ক্ষমতা থাকবে তাদের চালারা থাকবে। এখন জামাত ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমলে জামাত এখানে নেতৃত্ব দিয়েছে, যা সমস্ত পোস্টিংগুলা ডাক্তারি চিকিৎসা খাতে জামাতিরা দখল করেছিল, এখন এগুলো আস্তে আস্তে বিএনপির কাছে যাবে, যেতেই পারে। এবং যে একজন ডাক্তার হয়েছে সে তো আর অদক্ষ ব্যক্তি হিসেবে ওখানে যায় নাই, দক্ষতার যারা ঘাটতি আছে সেগুলো তারা দেখবে, তাদের বিশেষজ্ঞ, তাদের সিনিয়র যারা আছে, তাদের নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছে, তারা তো এমন একটা ইনস্টিটিউশন, এমন একটা ফালতু লোকের হাতে দেবে না। সো তারা ওইটুকু কনসিডারেশন থাকে। হয় কি আমি এই পোস্টটা আমি নেব, ওই পোস্টটা আমি নিয়ে কামড়াকামড়ি থাকবে, এই কামড়াকামড়ি সব সময় ছিল, এটা নতুন কিছু না। আমি মনে করি না যে শুধুমাত্র এটার কারণে হচ্ছে, আমি মনে করি যে পলিসিগত দিক থেকে এতে ঝামেলা আছে, সরকারের পলিসিতে আসল সমস্যা, ডাক্তারদের না। ডাক্তার পলিসিগত, ডাক্তার কি করবে, একটা ডাক্তার 1800 রোগীর তার মাথা পিছু আছে, এবং ডাক্তারদেরও মারাতে হবে। পেশাজীবী সংগঠন করার একটা তো ইতিহাস আমাদের আছে। লেজুর ভিত্তি তো আপনার সাংবাদিকরাই করে। আপনি সামনে আপনারা এই দাবি করেন যে সরকার এটা কোনো সংগঠন দরকার নাই, এই সংগঠন নির্ধারিত করে দেখ, এটা আওয়ামী লীগ সাংবাদিক, এগুলো বিএনপি সাংবাদিক, জামাতি সাংবাদিক, এনসিপি সাংবাদিক, এনসিপি আছে কিনা আমি জানি না, এগুলো এনসিপি আর জামাতে একই। তো এইভাবে যদি হয়ে থাকে তাহলে আলাদা আলাদা দেখা যায়। তো প্রত্যেক সংগঠনে তো তাই আছে। এটা নিয়ে দৌড় দিয়ে লাভ নাই, কারণ সাংবাদিকতা যেখানে নিরপেক্ষতার 100% থাকার কথা, তারাই একটা সরকারি দলের দালালি করে, জামাতের দালালি করে, বিএনপির দালালি করে, অন্য সংগঠনগুলো তো কিছুই না। সে দালালি করলে তো এটা ওই সেক্টরের উপর এফেক্ট হচ্ছে না তেমন ভাবে। জি, ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। যে গত শুক্রবার যে ঘটনাটা ঘটলো, আপনি আলাপ করার চেষ্টা করেছেন, মিরপুরের শাহালের মাজারে হামলার ঘটনায় মামলা হয়েছে, সেখানে 9 জনের নাম উল্লেখ 100 থেকে 150 জন জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক ভক্ত রেশমি বেগম, এবং সেই সাথে কুষ্টিয়া পীর হত্যার ঘটনায়ও জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। আমার প্রশ্ন হলো, আসলে এই সব হামলার কারণে জামাত যে মাজার বিরোধী, এই জিনিসটা কি এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে? দেখেন, মাজারে হামলার বিষয়টা নিয়ে আমি বলবো, আমি একটা জিনিস তথ্য পেলাম আনিস আলমগীর ভাইয়ের কথায়, যে মাতৃদুগ্ধের জন্য একটা স্টেপ গভর্নমেন্ট নিয়েছিল, কিন্তু মৌলবাদীদের বাধায় সেটা হতে পারে না। এটা একটু ক্রস চেক করা দরকার। কারণ হচ্ছে কি, আমরা তো দেখেছি শেখ হাসিনা মৌলবাদীদের বা সকল মৌলবাদীদের কোনো কিছুকেই বরং উনি দমন নিপীড়ন করেছেন। 5ই মে আলেমদের উপর একটা বড় ধরনের ঘটনার কথা শুনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আমাদের দেশে যারা খুব ভালো আলেম ওলামা, তাদেরকে আমরা কিন্তু সবসময় দেখি তারা মায়েদেরকে, সন্তানকে দুধ খাওয়ানোর বিষয়ে সিরিয়াসলি ক্যাম্পেইন করেন, যেটা উনি বলেছেন যে তারা এগুলো করেন না। কেউ 1-2 জন করতে পারেন, কারো নানা ধরনের দোষ ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু আমি অ্যাজ এ হোল, মানে উনি যদিও শব্দটা বলেছেন মৌলবাদী, আমি যেটা বলি যে আমাদের দেশের আলেম ওলামাদের একটা বড় অংশকে আমি দেখি যে তারা হেলথ কনসাসনেসের ব্যাপারে এখন অনেক কথা বলছেন, তারা টিকার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলছেন, তারা অনেক ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ আছেন। আমাদের সমাজে নানা ধরনের কপটতা ছিল, কুসংস্কার ছিল, টিকার বিরুদ্ধে তাবিজ, পানি পড়া, এই ধরনের একটা বিরাট ব্যবস্থাপনা ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে এগুলো দূর হয়েছে। সেই জন্য আমি যেটা বলছি যে আমাদের এই যে দোষারোপের যে কালচার, বরং আমাদেরকে একদম স্পেসিফিক জায়গায় যেতে হবে। যেমন এটা যদি একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ হয় যে মায়েদের দুগ্ধকে প্রিজার্ভ করে এটা অন্যকে ডোনেট করা যাবে, খাওয়ানো যাবে,
এটার ক্ষেত্রে তো আমি কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখি না, এবং এটা খুবই কারো ভালো বাধার মুখে এটা বন্ধ করে দেওয়া হবে, এটাও ওয়াইজ না। এটা আমি মনে করি যে একটু হয়তো ভালো করে তদন্ত করে দেখতে হবে। না আপনি শাহ গুগল করেন, এটাতে আসছে নিউজ। আচ্ছা, আমি দেখবো সেটা। প্রথম কথা হচ্ছে শাহ আলীর মাজারের ঘটনাটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা দেখেছি। কুষ্টিয়াতে একটা ঘটনা দেখলাম যে একজন পীরকে তার পুরনো দিনের একটা ভিডিওর দেখার ভিত্তিতে, উত্তেজনার ভিত্তিতে একটা মব হয়েছে এবং তাকে মারা হয়েছে, তার মাজার জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাহ আলীর মাজারের যে ঘটনাটা, আমি আজকে গিয়েছিলাম সেখানে, আমরা গিয়ে যেটা শুনলাম যে বৃহস্পতিবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে সম্ভবত রাতের বেলায় রাত 1টার দিকে সেখানে কিছু লোক এসে মেরে ওখানকার যারা ভক্ত অনুরক্ত ছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখন দেখেন, পুলিশ কিন্তু ছিল পাশে, তাহলে এই ধরনের ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। এই সমস্ত মাজারগুলোর ব্যাপারে একটা অভিযোগ থাকে যে সেখানে অপরাধকর্ম হয়, সেখানে গাঁজা বা ইয়ার আসর বসে। এখন আমি যে বিষয়টা অনুভব করি সেটা হচ্ছে, দেখেন, কারো যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধে কেউ যুক্ত থাকে, কারো যদি কোনো অপরাধ থাকে, সেটা তো আমাদের আইন আছে, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। মাজার টাজারে যে সমস্ত ফকির ফাকরারা থাকে, যে সমস্ত লোকদেরকে আমরা সেখানে দেখি, এরা কিন্তু সামাজিক অপরাধের সাথে জড়িত না। তারা ওখানেই হয়তো এক ধরনের আখড়া, তাদের একটা স্থান তৈরি করে নিয়েছে। মাজারগুলোতে এক ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মানুষ দান সৎকা করে, আবার মাজারের সরকারের কিছু কমিটি থাকে, কমিটির বিরুদ্ধে আবার নানা ধরনের নানান অর্থ আত্মসাতের অভিযোগ থাকে। এবং আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকটা মাজার আওয়ামী লীগ সরকারের লোকদের দখলে ছিল। এখন আবার বিএনপি সরকার এসেছে, দেখা যাবে যে বিএনপি সরকারের দখলে যায় কিনা এটার একটা ব্যাপার আছে। সেজন্য আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ করি। দেখেন, মাজারে যে সমস্ত কর্মকাণ্ড ঘটে, এগুলোর সাথে আমাদের আলেম সমাজের দ্বিমত আছে, কিন্তু আমি কোনো আলেমকে দেখি নাই এটা বলতে যে মাজারকে ভেঙে দিতে হবে, মাজারকে গুড়াই দিতে হবে। কেউ কেউ হয়তো বলতে পারে, কিন্তু আলেমদেরকে আমরা দেখেছি তারা মাজারে যে সমস্ত কাজ হয়, অনইসলামিক কার্যক্রম হয়, অর্থাৎ মোমবাতি জ্বালায়, সেখানে সেজদা দেয়, সেখানে নানা রকম মানত করে খাবার দেয়, এগুলোর ব্যাপারে কিন্তু আলেম সমাজ মানুষকে সচেতন করেছে। আমার মনে আছে, আমরা শৈশবকালেও আমরা এই সমস্ত কাজ করতাম। আমাদের আব্বা আম্মারা ওরসে পাঠাতো, ওরসের খাবারকে তাবারুক মনে করে খেত। পরীক্ষার আগে যাই বলতো যে মাজারে যাই একটু দোয়া করে আসো, মোমবাতি জ্বালায় আসো। আমরা ছোটবেলায় এটা করেছি, চট্টগ্রামের কালচারে তো এটা বেশি ছিল। কিন্তু পরের দিকে এসে আলেমেরা যখন আমাদেরকে এটা বুঝাইছে যে ভাই, ওই মাজারে যিনি শুয়ে আছেন ওনার কোনো ক্ষমতা নাই তোমার আরজি পূরণ করার, তোমার আরজি পূরণ করবে আল্লাহ তাআলা। এবং আমরা যখন আমাদের নবীজির মানে মাজারে যাই, আমরা দেখেছি সেখানে কোনো ধরনের বেদাত, কোনো ধরনের কার্যক্রম, মোমবাতি প্রজ্বলন, কোনো ধরনের সেজদা করা, এগুলো নাই। এগুলো যখন আস্তে আস্তে এসেছে আমাদের দেশে, এই প্রবণতাটা কমেছে। এরপরও কিছু লোক এগুলোকে বিশ্বাস করে, কিছু লোক সেখানে থাকে। কথা হচ্ছে, সিংহভাগ লোক তো জিয়ারতের উদ্দেশ্যে যায়। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ওখানে ভালো লোকও যায়, কিছু লোক সেখানে গরিব লোকজন আছে সেখানে থাকে। প্রশ্ন হচ্ছে, ওর ইমানি দায়িত্ব কি, ওর কর্মকাণ্ড কি, সেটা আলাদা জিনিস, সেটা নিয়ে আলাদাভাবে আপনি মোটিভেশন চালাবেন। কিন্তু তার উপর হামলা করাটা, তাকে অত্যাচার করাটা, তাকে মেরে সেখান থেকে সরাটা, তাকে আপনি মারতে গেলে সে সেখানে আরো বেশি ডেভোটেড হবে, সে আরো বেশি সেটাতে কনসোলিডেটেড হবে। আমরা অনুরোধ করছি, আমি আজকে সেখানে আহ্বানও করেছি যে আমাদের আলেম সমাজের একটা উদ্যোগ নেওয়া উচিত, যে এই লোকগুলোকে আপনারা যে খাওয়ান, এই লোকগুলোকে যে আপনারা সাহায্য সহযোগিতা করেন, এদের হেলথের ব্যবস্থা নেন, তারপরে এদেরকে মোটিভেট করেন যে তোমরা যেখানে বসে গাঁজা খাচ্ছ, তোমরা যেখানে বসে কাজগুলো করছো, এগুলো কিন্তু ধর্মের পক্ষে না, মোটিভেট করেন। কিন্তু এই বল প্রয়োগের জায়গাটায় আইন আদালত যতদিন আছে, এই বল প্রয়োগের জায়গাটা বৈধ না। এবং কোন পীরকে আপনি যদি মনে করেন সে শিরকের সাথে জড়িত, কোনো কাউকে যদি মনে করেন বেদাতের সাথে জড়িত, আপনি তার বিষয়ে মোটিভেট করেন, আপনি এটার কাউন্টার, আপনার যে আর্গুমেন্ট আছে আর্গুমেন্ট তুলে ধরেন, যুক্তি তুলে ধরেন, মানুষকে সচেতন করেন। কিন্তু কোনোভাবেই হামলা, এটাকে উচিত না, বিরুদ্ধ মতকে দমন করার প্রক্রিয়া আকারে দেখি। কারণ দেখেন, একটা ধর্মের ভিতর অনেক বিভেদ আছে, আমাদের মুসলমানদের ধর্মে, ইসলাম ধর্মে। কিন্তু আপনি দেখবেন কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছে, কিসে নিয়ে যুদ্ধ হয়েছে? পরস্পরের যুদ্ধ হয়েছে। তো একের মতের সাথে একের মতের যুদ্ধ হয়েছে। ধর্ম এমন একটা জিনিস, এখানে মতের বিরোধ থাকবেই। আমি মাজারে গিয়ে যাদেরকে দেখেছি, এরা তো সবাই আল্লাহকে ডাকতেছে, জিকির করতেছে। সে হয়তো ভুল পথে ডাকতেছে, কিন্তু সে আল্লাহকে তো বিশ্বাস করে, তার বিশ্বাসের মধ্যে হয়তো বিকৃতি থাকতে পারে। এই জায়গাগুলো আমাদের মধ্যে খোলা মনে আলোচনা করতে হবে। সে গাঁজা খায় বলে, সে একটা নামাজ কলমা পড়ে না বলে, সেখানে বসে সে একটা আপনার চিন্তার বাইরে বলে আপনি যদি তাকে মারেন, মেরে ফেলেন তাকে। এছাড়া মাজার কেন্দ্রিক যে বাউল শিল্পীগুলা ছিল, সুফি সঙ্গীতকারী যারা ছিল,
ইউনূসের আমলে তো এদেরকে পিটানো হয়েছে। আমি কোন আমলে করেন শুনেন, সব আমলেই হয়েছে। সব আমলে হয় না। ইউনূসের আমলে আমি হাজার আপনাকে বলি, হাজার শিল্পীকে ধরে পিটানো হয়েছে, হাজার হাজার এই বাউল এবং এই এই ভাই, জাতীয় লোকদের চুল কাটিয়ে দেওয়া হয়েছে। এই একটা জাহান্নামের মধ্যে ছিলাম আমরা, জাহান্নাম। ইউনূস আমলকে মনে রাখতে হবে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবেশটা এসেছে সেখানে অনেক প্রবলেম ছিল, কিন্তু আপনি যেভাবে খালি বারবার ইউনূস নিয়ে আছেন, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে আনিস ভাই, আনিস আলমগীর ভাই, আওয়ামী লীগ আমলে, বিএনপি আমলে, কোনো আমলেই বাংলাদেশে আপনি যদি এখন গুগল করেন, আপনি তো গুগল করে করে বলছেন, গুগল করলেও দেখবেন আমাদের এখানে বহু মন্দিরে হামলা হয়েছে, আমাদের এখানে মসজিদে হামলা হয়েছে, আমাদের এখানে মানে এই যে লালমনিরহাট আপনার মনে আছে, মসজিদে দুটো লোক নামাজ পড়তে গিয়েছিল, তারা কোরআন শরীফের উপর পা দিয়ে কি যেন খুঁজতেছিল, এই অভিযোগে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। সুতরাং এটা আওয়ামী লীগ আমলে হয়েছে। সুতরাং আমলের সমস্যা না, সমস্যা হচ্ছে ওইগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। আর আপনি যদি সংঘবদ্ধভাবে, পুরো ইউনূসের আমলটা ছিল সংঘবদ্ধভাবে আক্রমণ করা, না আমি আপনাকে তো মাজার হামলা আমি করা, আপনাকে তো বলছি আপনি 100 এর উপরে মাজার ভাঙা ভাই, হয়েছে। ইউনূস আমল তো গেছে, ঠিক আছে, ইউনূস আমলে ছিল, ধরে নিলাম আপনার, এবং এই আমলে আপনারা প্রতিরোধ করেন। ইউনূস আমল তো গেল, এখন আপনি আসেন, আমি আপনাকে বলি, আপনি যদি ডায়লগ করতে চান, বিতর্ক করতে চান, আসেন, আমরা বাংলাদেশে যতগুলো মাজারের উপর হামলা হয়েছে, মসজিদে মন্দিরে হামলা হয়েছে, পীরের দরগায় হামলা হয়েছে, সবগুলো নিয়ে বসেন। আপনি বহু পীরের দরগায় হামলা হয়েছে, বহু মাজারে হামলা হয়েছে, দেখবেন সেখানে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে, বহু মাজারে হামলা হয়েছে, সেখানে প্রথমে দায়ী করা হয়েছে হুজুরদেরকে, দায়ী করা হয়েছে জামাত শিবিরকে, পরে দেখা গেল যে সেখানে লোকাল আওয়ামী লীগ বা বিএনপি জড়িত, বা লোকাল দেখা গেল যে ওখানকার, আপনি মনে নাই এই যে কুমিল্লা এই যে ইয়াতে হামলা হয়েছে, পূজায় হামলা হয়েছে, সেখানে প্রথমে দায়ী করা হয়েছিল মৌলবাদী, সকল মৌলবাদীদেরকে, পরে দেখা গেল যে সেখানে রাজনৈতিক দলের লোকেরা জড়িত। আমার কথা হচ্ছে এই ভাগাভাগি না করে, এটা আমাদের একটা পার্মানেন্ট ক্রাইসিস। আমাদের এখানে মনে রাখতে হবে, আপনি যে একেবারে ক্ষীণ একটা বাংলাদেশে যে একটা লোক একটা ধর্ম মানে, একটা লোক যদি আমার ধর্মের, ধরেন আমার ধর্মের সাথে তার বিরোধ আছে, আমি কি তাকে মারতে পারবো? মোটেই না। আমি তাকে মেরে ফেলতে পারবো? পারবো না। এই জায়গায় আগে সবাইকে একমত হইতে হবে, আমরা কেউ কাউকে হত্যাযোগ্য করবো না, এবং এইটা থেকে আমাদের